देख तेरे को भी दुख है, इसको भी दुख है और मेरे को भी एक छोटा सा दुख है। 144 বছরের কুম্ভ মেলার চেয়েও বেশি ওয়েট করার পর ফাইনালি আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ান টিম পেলাম। মানে ভারতীয় টিমের শ্বশুর বাড়ি আইসিসির দপ্তর, যেদিন খুশি যাবো, যেদিন খুশি আসবো, জামাই আদর পাবো, এরকমই চলছে। যেখানে খুশি খেলবো, যেখানে খুশি খেলবো, যেখানে খুশি খেলবো। অ্যাকচুয়ালি এই বেডে ঘুমাবো না, আমাকে ভালো বেড দিতে হবে। যাবো না পাকিস্তান, কি করার আছে করে নি। তো সুতরাং আজকে আমরা বসে গেছি, আমি আর পাহাড়িদা। আজকে আমরা ডিসকাস করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, যেটা পাকিস্তানে বাকিদের জন্য হবে। তো সেটার টিম ডিসকাশন নিয়ে আমরা ইন্ডিয়ান টিম পেয়ে গেছি। আমি প্রথমে টিমটা একটু আপনাদের সবাইকে জানিয়ে দিন, আপনারা সবাই অলরেডি জানেন হয়তো। রোহিত শর্মা যথারীতি ইন্ডিয়ান ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাদেজা, কুলদীপ, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, আর্শদীপ, জয়সওয়াল, ঋষভ পন্থ। দ্যাটস ইট। কোনোটা নাম কি মিস গেল মনে হচ্ছে? মিয়া ভাই। পারিদা, মিয়া ভাই যে বাদ গেল সেটাতে তুমি কতটা শকড দিয়ে আমরা ডিসকাশনে আসছি? যথেষ্ট শকড, কারণ এমনিতেই আমরা দেখছি যে জসপ্রীত বুমরা আর মোহাম্মদ শামি ইঞ্জুরি কনসার্ন আছে। মোহাম্মদ শামি যদিও কামব্যাক করেছেন, উনি রঞ্জি ট্রফিতে একটা ম্যাচ খেলেছেন, সাইদ মুস্তাক পুরোটা খেলেছে 8টা ম্যাচ, তারপরে বিজয় হাজারেতে উনি খেলেছেন 2টো ম্যাচ। তো মানে শোনা যাচ্ছে যে উনি ম্যাচ ফিট, কিন্তু জসপ্রীত বুমরা যেটা জানা যাচ্ছে যে উনি গ্রুপ লিগের 3টা ম্যাচই অ্যাভেলেবেল থাকবেন না। বাট আমরা কি কোয়ালিফাই করবো সেমিফাইনালে সেটা জানি না, তবে যদি সেমিফাইনালে কোয়ালিফাই করি হি মাইট রিটার্ন অ্যান্ড প্লে। তো যথেষ্ট সংশয় রয়েছে সেটা নিয়ে। তো সেখানে একটা সিনিয়র বোলার মোহাম্মদ সিরাজ, ওর ফর্ম হোয়াইট বল ক্রিকেটে অতটা ভালো চলছে না, টেস্ট ক্রিকেটেও আমরা যেরকম দেখেছি একদমই মানে যেরকম একজন সিনিয়র প্লেয়ারের পারফরমেন্স হওয়া উচিত সেরকম নয়, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। তো সেদিক থেকে দেখতে গেলে একজন সিনিয়র বোলার অবশ্যই দরকার ছিল, যেহেতু এদের দুজনের ইঞ্জুরি কনসার্ন আছে। সেখানে এরা আর্শদীপের দিকে গেছে। হ্যাঁ, যে একদমই নতুন। লাস্ট 2টো সিরিজে অবশ্য ওকে ট্রাই আউট করেছে। 2022-এ নিউজিল্যান্ডে খেলেছিল, তারপরে সাউথ আফ্রিকাতে 2024-এর লাস্টে, 23-এর লাস্টে, এবং 2024-এ যে একমাত্র ওডিআই সিরিজ আমরা খেলেছি শ্রীলঙ্কাতে, যেখানে উনি ব্যাট করে ম্যাচটা জেতাতে চাইছিলেন। যাই হোক, তো ওখানে ওকে ট্রাই আউট করেছিল। লেফটি একটা আজকে রোহিত শর্মা শুনলাম বললো যে জসপ্রীত বুমরা যে রোলটা প্লে করে both in with the new ball and the old ball, যেহেতু আর্শদীপ টি-20 বোলার, আমাদের হয়ে এতগুলো বছর ধরে টি-20তে খেলছে, তো সেই রোলটাই ওরা ওকে প্লে করতে দেখতে চাইছে আর কি। তো সেই কারণেই ওকে সিরাজের উপর এজ দিয়েছে, which kind of makes sense। মানে কিছুটা সেন্স তো অবশ্যই, এটা যদি সামি ফুল ফিট না থাকে বা যদি থাকেও, তো ডেথ বোলিংটা অবশ্যই একটা কনসার্ন থাকবে যদি বুমরা না থাকে। তো অবশ্যই আমার মনে হয় সিরাজের প্রতি তো খারাপ হয়েছেই, তবে ঠিক আছে। মানে আর্শদীপ ইজ ওয়েল ইকুইপড বোলার, যথেষ্ট দিন ইন্ডিয়ান সার্কিটে আছে, টি-20 সার্কিটে, ওডিআই। না, সবাই যদি ফিট থাকতো, যাদের আমরা স্কোয়াডে দেখলাম তারা যদি সবাই ফিট থাকতো, তাহলে আমি অত বেশি কোশ্চেন করতাম না। যেহেতু ফিট নেই, তো একটা সিনিয়র বোলার আমাদের দরকার ছিল, কারণ সবাই যদি ফিট থাকে, আর্শদীপ কিন্তু মেন 11-এর বোলার নয়, একদমই নয়। তো সেখানে আর্শদীপকে নিয়ে যাওয়াটা, সেখানে সিরাজ থাকলে বরং টিমটা ভালো লিড করতে পারতো, বোলিং ইউনিটটাকে। বাকি দুজনের যদি কিছু একটা সমস্যা হতো। আর আমরা এটা দেখেওছি শান্তনু, তোর আশা করি মনেও আছে যে হার্দিকের একটা টেন্ডেন্সি আছে যে ইনজুরি হওয়ার, মানে আমাদের থার্ড পেসার হতে চলেছে। হ্যাঁ, তো হার্দিকের টেন্ডেন্সি আছে মিডওয়ে থ্রু দ্য টুর্নামেন্ট ইনজুরি হওয়ার। 2018-তে তোর মনে আছে এসে যখন জাদেজার কামব্যাক হচ্ছিল, তো তখন ও ইনজুর্ড হয়ে যায় 2023 ওয়ার্ল্ড কাপে, যে কারণে সামি খেলতে পেলো ইভেন্চুয়ালি। তো তখন ও ইনজুর্ড হয়ে গেছিল। তো তোর কি মনে হয় যে এখানে নীতিশ রেড্ডির কি কোনোভাবে জায়গা, বা রিয়ান পারাগ? কারেক্ট। তো আমরা ডিসকাস করছিলাম ওটা, যে এতগুলো স্পিনার ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, যেখানে অক্ষর প্যাটেল, জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ, 4টা স্পিনার নিয়ে যাচ্ছে, যেখানে অবশ্যই 4জন তো খেলবে না। তো সেখানে আমাদের একটা, দেখুন, ওয়াশিংটন সুন্দর অ্যাকচুয়ালি আমি ব্যাটিং অলরাউন্ডার বলবো না, মোস্টলি বোলিং অলরাউন্ডার। আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপে যে স্কোয়াডটা ছিল, সেখানে আসমিনের জায়গায় ওয়াশিংটন সুন্দর আমরা দেখতে পাচ্ছি। তো বোলিংটাই কনসিডার করা হচ্ছে, কিন্তু আমাদেরকে সত্যি এতগুলো স্পিনার লাগবে? তার চেয়ে বরং যদি আমরা ওখানে রিয়ান পারাগকে কনসিডার করতাম। রিয়ান পারাগে কিন্তু ব্যাটিং অ্যাবিলিটি আমরা দেখেওছি আইপিএলে এবারে, আর ডোমেস্টিকেও দেখেছি এবারে, অ্যান্ড তারপরে যখন সুযোগ পেয়েছে তখনও দেখেছি। আর বোলিংটা যদি বলা হয়, শ্রীলঙ্কার টিমটাকে আমি সেভাবে তখন কনসিডার করছি না,
শ্রীলঙ্কার ওইখানেও গিয়ে সুযোগ ম্যাচ দেবো, যেহেতু ম্যাচ জিতিয়ে দিয়েছে আমাদের বোলিং করে রিঙ্কু সিংহ, বাট সেখানেও কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, যতগুলো ম্যাচে সুযোগ পেয়েছে ভালো বল করেছে, ইউটিলিটি প্লেয়ার। আমাকে তো তাকে 10 ওভার দিয়ে বল করাতে হবে না, সে যদি আমাকে 4 ওভার মানে এট দ্য ম্যাক্স 4 ওভারও বল করে দিতে পারে, যদি হার্দিক আর মিলে যদি আমাকে 10 ওভার করে দিতে পারে, দ্যাট ইজ ভেরি গুড ফর মি। তো আমার মনে হয় যে এখানে রিয়ান পরাগের একটা কনসিডারেশন দরকার ছিল, এবং নীতিশ রেড্ডি যেহেতু হার্দিক পান্ডিয়ার পাহাড়িতে যেটা বললো যে হার্দিক পান্ডিয়ার একটা চোটে ভোগার একটা টেন্ডেন্সি আছে, এবং তার উপরে যদি আমরা ওই ওয়ার্কলোডটা না দিতে চাই, তখন কিন্তু আমরা দুটো স্পিনার খেলিয়ে হয়তো আমরা নীতিশ রেড্ডিকে ট্রাই আউট করতে পারতাম, যেখানে নীতিশ রেড্ডি আমাদের নাম্বার 6 এ বেটার দেন ওয়াশিংটন সুন্দর একজন ভালো ব্যাট হতো, যেটা আমরা দেখেছি ব্যাটিং এবিলিটি খুবই ভালো। মানে আমরা দুজনেই ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং এবিলিটিকে রেট করি না এমনটা নয়, কিন্তু যে রোলটা, সেই রোল অনুযায়ী আমাদের মনে হয়েছে যে মানে একই রকম প্লেয়ার অনেকগুলো হয়ে গেছে আর কি, ইজ এ গুড এনাফ ব্যাটার। মানে টেস্ট ক্রিকেটে আপনারা সবাই দেখেছেন যে ও ব্যাট করতে পারে, আমরা ওটাতে কোনো রকম কোনো ডাউট করছি না, বাট ভ্যারাইটি রোলটা, ভ্যারাইটি এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড, যে রোলটা ওকে দেওয়া হবে সেই রোলটাতে আমাদের মনে হয় যে কোথাও না কোথাও রিয়ান পরাগ বেটার ফিট করতো। ওয়াশিংটন সুন্দর তোর কি মনে হয় যে ফার্স্ট 11-এ খেলার সুযোগ হবে? না, আমার মনে হয় যে যেহেতু জাদেজা তো খেলবে যদি ধরেই নি, আকসার প্যাটেল কিন্তু ডিজার্ভ করে। আকসার প্যাটেল এখন টি20 আমাদের ইন্টারন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন, আর ওডিআই তেও কিন্তু যেহেতু জাদেজা ছিল এতদিন, সেই জন্য আকসার প্যাটেলকে আমরা কনসিডার করতাম, কিন্তু আকসার প্যাটেল যত ম্যাচে বল করেছে কোনোদিনই কিন্তু মানে এটা বুঝতে দেয়নি যে আমি জাস্ট একটা বোলার বল করে বেরিয়ে যাচ্ছি, প্রত্যেকবার ছাপ ফেলেছে এবং নিজের জায়গাটা ফর দ্য সেক অফ ইট, মানে নিজের নামে নয়, কামে করে দিই। হ্যাঁ, কাজে করে দিই। ব্যাটিংটা নিয়ে তুই যেটা বলিস যে ওর ব্যাটিংটাকে তুই তো অনেকটা বেশি রেট করিস, হ্যাঁ অবশ্যই ফ্যাক্ট অ্যাজ ওয়েল, মানে যথেষ্ট ভালো ব্যাটিং এ যেভাবে ইমপ্রুভ করেছে, দিল্লি ওকে যথেষ্ট মানে ভরসাও দেখিয়েছে, ওকে উপরের দিকে ব্যাটও করাতো, সেদিক থেকে অবশ্যই মানে ওয়াশিংটন সুন্দর আগে তো অবশ্যই। তো আমরা এরকম একটু অগোছালো আলোচনা না করে আমরা যদি একদম সোজা শুরু থেকে আলোচনা করি পাহাড়িটা, আমি দেখতে পাচ্ছি রোহিত শর্মা আর শুভমান গিল ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমাদের ওপেন করছে। এখানে একটা নতুন ইনক্লুশন হয়েছে, সেটা হচ্ছে ইয়াশস্বী জয়সওয়াল। আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম যে জয়সওয়াল আমাদের হোয়াইট বল সেটআপে ঢুকুক, বাট নট হিয়ার। মানে যেখানে মানে আমি টি20 খেলেছে আগে, হ্যাঁ মানে আমি একটা জিনিসকে চাইছি অনেকদিন ধরে, বাট সেটা আমাকে এমন সময় দেওয়া হবে যেখানে আমার মানে আমি খাবার খেতে চাইছি কিছু একটা খুব আমার পছন্দের খাবার, আমাকে এমন সময় কনসিডার করা দেওয়া হলো যে সময় আমার অলরেডি পেট ভর্তি হয়ে আছে, ওই খাবারটা খেলে আমার গ্যাস হয়ে যাবে, তখন কি সেটা ঠিক হবে না? কারণ পাহাড়িতে বলো, যদি রোহিত শর্মা আর শুভমান গিল যদি ওপেন করে, জয়সওয়ালের কোথায় জায়গা হবে? বিরাট কোহলি চারা দেখতে পাচ্ছি আমরা। Unbelievable. You want Virat to bat at number 4 in ODIs? Oh, get it. মানে এটা কেউ জাস্ট ভাবতেও পারে কিভাবে? এটা মানে কোনো রেশনাল না, ওটা তো সম্ভবও নয় না, কিন্তু এটা তো একটা ইন্ডিকেশন দিচ্ছে যেভাবে টিম ম্যানেজমেন্ট ব্যাক করছে জয়সওয়ালকে। আমরাও সেটাতে একমত যে জয়সওয়ালকে ব্যাকিং প্রয়োজন, কিন্তু যেখানে আপনার ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজনই ওপেনার, সেখানে জয়সওয়ালের জায়গাটা কোথায় হচ্ছে? যদি কোনো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান আউট অফ ফর্ম যায়, ডু ইউ রিস্ক জয়সওয়াল ব্যাটিং এট নাম্বার 4 or 5? নো, রাইট? একদমই নয়। তাহলে এট দ্য ম্যাক্স, হ্যাঁ এট দ্য ম্যাক্স, তখন বিরাট কোহলিকে চারে গেলে বিরাট কোহলি চলে যেতে হবে। হ্যাঁ, তো সেখানে অবশ্যই এটা একটা দেখাচ্ছে যে একটা ডেসপারেট মুভ, যে তুমি একটা তোমার যে সবথেকে ইনফর্ম ব্যাটার লাস্ট 2-3 মাসে টেস্ট ক্রিকেটে, তাকে তুমি মানে যথেষ্ট পরিমাণে সুযোগ দিতে চাইছো যাতে ওর কাছ থেকে ওর বেস্টটা বের করে নিয়ে আনা যায়। সেখানে তুমি তাহলে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করলে কেন? শান্তনু, তোর কি মনে হয় যে শ্রেয়াস আইয়ার হ্যাজ মানে যথেষ্ট হার্ড ডান বাই হয়েছে, তাই তো? যে শ্রেয়াস আইয়ার আইপিএল চ্যাম্পিয়ন, যেখানে ক্যাপ্টেন্সি করেছে, মোস্টলি ট্রফিজ জিতেছে, মুম্বাইকে জিতিয়েছে ডোমেস্টিক ক্রিকেটে, একটা মেন স্টে ইন্ডিয়ান ওডিআই টিমের, তোর কি মনে হয় যে গিলের থেকে বেশি রিজার্ভ কি শ্রেয়াস আইয়ার করতো না ভাইস ক্যাপ্টেন? শ্রেয়াস আইয়ারের ফ্যান আমি আজকের থেকে নয়, যারা আমাকে চেনে, আমি শ্রেয়াস আইয়ারকে সেই 2016, 17, 18 যে সময় শ্রেয়াস আইয়ার উঠছে, তখন থেকে আমি শ্রেয়াস আইয়ারের ব্যাটিং এর ফ্যান। আমি তখনও বলতাম শ্রেয়াস আইয়ারকে টেস্টে সুযোগ দেওয়া উচিত, বাট তারপর নিজেকে যেভাবে এক্সপোজ উজাড় করে দিয়েছে বাউন্সের সামনে, তারপর আমাকে একটু পিছিয়ে হটতে হয়েছে। বাট হোয়াইট বল ফরম্যাটে কিন্তু শ্রেয়াস আইয়ার কোনোদিন ওই জিনিসটা হয়নি, ওই তার ওই উইকনেসটাকে কোনোদিন সে এক্সপোজ হতে দেয়নি, রান করে গেছে। এবং বিভিন্ন ওয়েজ যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে তার মেন্টালিটিটা। শ্রেয়াস আইয়ারের মধ্যে একটা ক্লাস আছে, যেখানে ব্যাট করে মানে আনথাবলি শট মারে না, এদিক ওদিক শট মেরে তার রান করে না, যেটা করে সেটা কিন্তু মানে মোস্টলি বিউটিফুল। শ্রেয়াস আইয়ার আপনারা যদি ওয়াগনভিল দেখেন, সব জায়গায় রান করতে পারে, এন্ড যেগুলো 6 মারে, বলে যে ব্যাটসম্যানদের যখন 6 মারতে মাথা উঁচু, হেড পজিশন সোজা রাখতে হয়, মাথা নিচু করে কিন্তু 6 মারে ক্লিন হিট করে শ্রেয়াস আইয়ার। এবং একটা টার্ম এখন প্রচুর পরিমাণে প্রচলিত আছে যে রজত পাতিদার ইজ দ্য বেস্ট স্পিনার
I also agree. We together also agree that Rajat Patidar is the best, batsman in India against spin bowling. কিন্তু শ্রেয়াস আইয়ার কিন্তু একটা সময় চুটিয়ে সেই স্পটটা ধরে রেখেছিল। এখনো he can spin and bat spin very much so তো কি মনে হয় তোর ভাইস ক্যাপ্টেন্সি? হ্যাঁ, ভাইস ক্যাপ্টেন দিকে আসছি। তো হোয়াইট বল ফরম্যাটে কিন্তু সব দিনে শ্রেয়াস আইয়ার একটা কনসিডারেশনের মধ্যে রয়েছে। এবারে আমি ওটাই ভাবছিলাম যে যেহেতু শ্রেয়াস আইয়ারের মধ্যে একটা এক্সপিরিয়েন্স শুভমান গিলের চেয়েও বেশি, এবং রোহিত শর্মা বিরাট কোহলির ব্যাপারটা যদি নাও ধরি ফিটনেসের জন্য, রোহিত শর্মা কিন্তু হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি তার যদি জিতে যায় বা হেরে যায় যে কারণে হোক, রোহিত শর্মার হয়তো এটাই লাস্ট একটা ওডিআই টুর্নামেন্ট হতে চলেছে। তো তারপর কিন্তু গোটা টিমের দায়িত্ব চলে আসবে শুভমান গিলের উপরে। তাহলে একটা ইয়াং প্লেয়ার যেখানে তার বাকি ফরম্যাট নিয়ে, যেমন টি-20 ফরম্যাটটা থেকে অলরেডি জায়গা হারিয়ে ফেলেছে, টেস্ট ফরম্যাটেও বাইরে গিয়েও তাকে নিয়ে কোশ্চেন উঠছে, সেখানে একটা ফরম্যাটই তার কাছে রয়েছে, এবং সেখানে যদি এত বড় একটা প্রেসার পড়ে এত ইয়াং প্লেয়ারের উপরে, আমার মনে হয় সেটা একটু বেশি চাপের হয়ে যাবে। সেই জন্য আমার মনে হচ্ছিল যে ক্যাপ্টেন্সি যেহেতু এক্ষুনি দেওয়া হচ্ছে না, আমার মনে হচ্ছিল যে এই সিরিজটাতে শ্রেয়াস আইয়ারকে দিয়ে করালে বেটার হতো, এবং ভবিষ্যতে যতক্ষণ না টিমটা পুরোপুরি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা অলরেডি যাচ্ছি, রোহিত শর্মা বিরাট কোহলি যখনই টিম থেকে বেরিয়ে যাবে, তো সেই সময়টা আমার মনে হয় শ্রেয়াস আইয়ারের কাছে দায়িত্ব থাকলে টিমটা একটু ভালো। আরেকটা ক্রাউড প্লিজিং হতে পারে এই স্টেটমেন্টটা আমার, কিন্তু আরেকটা আমার জিনিস মনে হয়, শান্তনু তুই আমাকে কারেক্ট করবি যদি আমি ভুল বলতে চাইছি, যে ধর মিডওয়ে অফ দ্য টুর্নামেন্ট রোহিত শর্মা ফর্ম হারিয়ে ফেললো, ওর ফর্ম টেস্ট ক্রিকেটে যথেষ্ট খারাপ, একটা টাফ কল নিতে হলো টিম ম্যানেজমেন্টকে যে ড্রপ করা। তো সেক্ষেত্রে হু উড উই ওয়ান্ট টু লিড আওয়ার টিম ইন দ্য ক্রাঞ্চ ম্যাচ, মানে ধর একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ জিততেই হবে উঠতে গেলে, শ্রেয়াস আইয়ার ও শুভমান গিল? শ্রেয়াস আইয়ার, রাইট? কারণ শ্রেয়াস আইয়ারকে আমরা ওই পজিশনে, ওই প্রেসার সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করতে দেখেছি, এবং সেখানে ব্যাটিং পারফরম্যান্স দেখেছি। হ্যাঁ, তো এটাও একটা পয়েন্ট আমার মনে হলো জাস্ট। শ্রেয়াস আইয়ার কিন্তু ওই মেন্টালিটিটা আছে, মানে অবশ্যই টাফ ম্যাচের থেকে, মানে টাফ মেন্টালিটি, মানে ভেরি কনফিডেন্ট ব্যাটসম্যান, মানে যথেষ্ট কনফিডেন্ট, মানে ও যদি খারাপ ফর্মে মধ্যে যায় আপনি ওকে দেখে বুঝতে পারবেন। জাস্ট ছোট স্টেটমেন্ট দিতে চাই, মানে কতটা কনফিডেন্ট হলে একটা টিম তাকে, মানে কেকেআরকে জেতানোর পরেও সে বেরিয়ে এসে বলে যে আমি এর থেকে অনেক বেশি ডিজার্ভ করি, এন্ড সেটা পেয়ে দেখায়। এটা আউট অফ কনটেক্সট জিনিস, বাট শোজ দ্য মেন্টালিটি অফ এ প্লেয়ার। তো শ্রেয়াস আইয়ারের বিরাট কোহলির পরে আমরা আসছি, তো জাসওয়াল নিয়ে আমাদের কোশ্চেনটা থেকে গেল, সেটা নিয়ে আমরা কিন্তু বেশি কথা বললাম না। ইজ দ্য গোট ইন ওডিআইস। কারণ বিরাট কোহলি এখানে একটা আমি কথা বলবো, বিরাট কোহলি কিন্তু বেশি কথা বলার কারণ নেই, যেখানে যাই ফর্ম যাক, বিরাট কোহলি ওডিআইতে সব দিনই করতে, কারণ বিরাট কোহলি কোনোদিনই একটা 50 বলে করতো একটা টাইমে মাঝে, বাট 50 বলে সেঞ্চুরি করার প্লেয়ার নয়, বা 130 বলে সেঞ্চুরি করার প্লেয়ার নয়। বিরাট কোহলি সব দিন 90 থেকে 110 বলের মধ্যে সেঞ্চুরি করে। একদম। এবং এই যে টিম যে 2023 ওয়ার্ল্ড কাপের পরে তো বেশি ওয়ানডে হয়নি, এই যে টিম যে ওয়েতে ওডিআই ক্রিকেটটা খেলে, বিরাট কোহলি ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ হাউ টু ব্যাট এট নাম্বার 3। কারেক্ট, মানে ও যেভাবে নিজেকে মানে তুলে ধরে প্রত্যেকটা ম্যাচে, আপনারা দেখবেন ও যেভাবে নিজেকে সেভ করে, মানে পুরো সিঙ্গেল ডাবল নিয়ে মিডলে 4-6 এরকম মেরে ও যেভাবে একটা ওডিআই ইনিংসকে কনস্ট্রাক্ট করে, হিজ মানে কতটা যে বাকি ব্যাটসম্যানদের থেকে এগিয়ে, সেটা কথায় ভাষায় বলে বোঝানো যাবে না। এই জন্য স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালিসিস দরকার, মানে এতটাই এগিয়ে ও, মানে র্যাঙ্কিং যাই বলুক, যখন বিরাট কোহলি ইজ ফর দ্য লাস্ট 10 to 15 ইয়ার্স ওডিআই ক্রিকেট পেতাজ বাদশা, আর এটা ও থাকবে, ও ফর্ম টেস্ট ক্রিকেটে যাই থাকুক বা টি-20 ক্রিকেটে ও স্ট্রাইক রেট ইস্যু যাই থাকুক, যদি মানে বিরাট কোহলি নিজের জোনে থাকে, হি উইল ওয়ান্স अगेन রুল ইন দিস টুর্নামেন্ট। প্লাস এখানে বিরাট কোহলির সেগমেন্ট আমি শেষ করবো এটা দিয়ে, রোহিত শর্মা বিরাট কোহলি একে অপরের পরিপূরক, কারণ রোহিত শর্মাই মেরে খেলতে পারে, বিরাট কোহলি একদিকে ধরে থাকে বলে, আর ভাইস ভার্সা। একদম 2023 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা, আমি আবার ওটাকে আপনাদের মানে ওই ভরসাটা পাচ্ছিল যে আমি মেরে খেলবো, কারণ তারপর আমি ফর্ম এত বাজে বলে টেস্ট ক্রিকেটে অনেকে হয়তো ভুলে যেতে পারে, কিন্তু রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার, যেভাবে লিড করেছিল, যেভাবে ওপেনিং করে মানে 120 স্ট্রাইক রেটের কাছাকাছি পুরো টুর্নামেন্ট খেলেছিল, সেমিফাইনাল ফাইনালেও নিজের অ্যাপ্রোচ চেঞ্জ করেনি, ইট টেকস আ লট। এটা নিয়ে কথা বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই সিচুয়েশনে আমার মনে হয় এই এত বড় টুর্নামেন্টের আগে আমাদের ওর পাশে থাকা উচিত এবং ক্যাপ্টেনকে ব্যাক করা উচিত। এবং আমরা এই লাস্ট রোহিত শর্মা যেটা বলেছে সেটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে, আমরাও পডকাস্ট বানিয়ে খিল্লি করেছি, বাট রোহিত শর্মা যে কথাটা বলেছে যে ভাই 2-3 মাস 4 মাস আমাকে জাজ করে আমি, আপনারা ভুলে যেতে পারেন যে আমি তার আগে কি করেছি। এবং আমরা যদি বছরের শেষে খাতাটা খুলেও দেখি, আমাদের 3টে ফরম্যাটে যদি ইন্ডিয়ার টপ রান স্কোরারগুলোকে দেখি, রোহিত শর্মা কিন্তু প্রত্যেকটাতে টপ 3 তে আসে, এবং ওডিআইতে হাইস্ট রান স্কোরার খেলেইছি 3টে 157 রান, কিন্তু ওই 3টে ম্যাচে একা ওই ব্যাট করছে, 157 রান একাই করেছে। তো রোহিত শর্মা একাই ব্যাট করতো, বাকিরা সবাই আসতো। যাই হোক, তো আমরা যদি মুভি অন, এখানে শ্রেয়াসের পর আসে আমাদের হার্দিকের কথা, যেটা আমরা শুরু করেছিলাম, যে হার্দিকের ফিটনেস কিন্তু একটা ইস্যুর ব্যাপার। তো সেখানে আমরা নীতিশ রেড্ডি বা রিয়ান পরাগকে আমরা ট্রাই আউট করতে পারতাম, সেটা নিয়ে কথা বলি, সেখানে ঢুকছিলাম কারণ বেশি কথা বলা হয়ে যাবে।
মেন এই একই জায়গায় আরেকটা কথা বলার হচ্ছে, তোমার ঋষভ পান্থকে আমরা দেখতে পাচ্ছি, যেটা ঈশান কিষান ছিল আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপে, সেখানে আমরা যথারীতি এটা বলা যায় ইনজার্ড ছিল। হ্যাঁ, তো সেখানে আমরা ঋষভ পান্থকে দেখতে পাচ্ছি। সঞ্জু স্যামসনের একটা কনসিডারেশন মধ্যে আসতে পারতো, বাট সেটা কি জন্য সেটা আমরা একটু পরে আসছি, সঞ্জু স্যামসনের ব্যাপারটা কেন আসেনি। তো ঋষভ পান্থ আর কে এল রাহুলের মধ্যে পাহাড়িদা তুমি কাকে খেলাবে, কাকে দেখতে পাচ্ছ, কে খেলবে, নাকি দুজনই খেলতে পারে? দুজনই যদি খেলে তাহলে আমাদেরকে 5টা বোলারে যেতে হবে, যেটা আই গেস তার থেকে বড় কথা আমাদের হার্দিক পান্ডেকে 10 ওভার বল করাতে হবে। হার্দিক পান্ডেকে 10 ওভার বল করাতে হবে। এবং তুই কি কখনো দেখেছিস গৌতম গম্ভীর বোথ অ্যাজ এ ক্যাপ্টেন এন্ড অ্যাজ এ মানে ম্যানেজমেন্টের রোলে থাকা? ও তো পারলে 4টা স্পিনারকে খেলতে, হ্যাঁ 4টা স্পিনার এবং 7-8টা ব্যাটসম্যান যারা বল করতে পারে। তো এটা আমরা এক্সপেক্ট না করাই ভালো যে 5টা বোলারের দিকে আমরা যাব। তো ঋষভ পান্থ আর কে এল রাহুল বোথ আই ডোন্ট সি ইট হ্যাপনিং, মানে লাইকলি বলে আমার মনে হয় না। কিন্তু ঋষভ পান্থ খেলানোর একটা বিশাল বড় টেন্ডেন্সি থাকবে, সেটা একটাই কারণ লেফটি অপশন বলে। কারণ আমরা যদি পুরো টপ অর্ডারে দেখি, জয়সওয়াল খেলবে না, তো পুরো টপ অর্ডারে যদি দেখি ওটা রাইটি মানে হেভি একটা ব্যাটিং অর্ডার, যেটা 2023 ওয়ার্ল্ড কাপেও ছিল এবং আমরা ফাইনাল খেলেছি স্কাইকে 6 নম্বরে খেলিয়ে। কিন্তু যেহেতু মানে এই ম্যানেজমেন্টের একটা আমরা টেন্ডেন্সি দেখেছি, এবং রাহুল দ্রাবিড় ওটা করেও ছিল, মানে পুরোনো ম্যানেজমেন্টও রাহুল দ্রাবিড় 3 নম্বরে ঋষভ পান্থকে খেলিয়ে ওইটাকে ব্রেক করতে চেয়েছিল, বিরাট আর স্কাইয়ের ওই মাঝে ওই ব্যাপারটাকে। তো সেটাই যদি রোহিত শর্মা এখনো ক্যাপ্টেন আছে, তো সেটাকে যদি ওটা কন্টিনিউ করতে চায়, যেহেতু টুর্নামেন্ট জিতেছিল আলাদা ফরম্যাট হলেও, সেটা যদি কন্টিনিউ করতে চাই তাহলে আমার মনে হয় যে ঋষভ পান্থের দিকে ওটা যেতে পারে। কিন্তু কে এল রাহুল ডিজার্ভস আ স্পট, মানে ইফ কে এল রাহুল মানে একটা ফরম্যাট যেখানে কে এল রাহুলের প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়ার হয়ে খেলা উচিত, সেটা হচ্ছে ওডিআই ক্রিকেট। কারণ নাম্বার 5-এ হি ইজ দ্য বেস্ট ব্যাটার ইন দ্য ওয়ার্ল্ড। ও যেভাবে, আপনারা হয়তো আবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে এটাকে নিয়ে খিল্লি করে, এই একটা ফরম্যাট যেখানে কে এল রাহুল কোনো প্লেয়ার লাগে না, এখানে ও নিজের দমে খেলে, নিজের পারফরম্যান্সে খেলে। ও ওয়ান অফ ম্যাচ ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মানে আজকে শুধু না, যেদিন থেকে ওকে নাম্বার 5 নাম্বার 5 অ্যাকচুয়ালি নাম্বার 5 এ যেদিন থেকে ব্যাট করানো হচ্ছে এন্ড মেন কিপার হিসেবে খেলানো হচ্ছে, সব দিন কিন্তু পারফরম্যান্স দিয়েছে এবং স্ট্যান্ডার্ড পারফরম্যান্স দিয়েছে। একটা মানে আমরা ইন্ডিয়ান কিপার কবে MS ধোনির পর ভালো কিপার পাইনি, ঋষভ পান্থকে অনেকদিন ধরে খেলিয়ে সেরকম কোনো আউটপুট আসেনি। সেখানে হঠাৎ করে কে এল রাহুলকে ওপেনিং থেকে সরিয়ে নিচে ট্রাই করানো হলো, তারপর থেকে কোনোদিন কিন্তু কে এল রাহুল লেট ডাউন হতে দেয়নি এবং প্রচুর ম্যাচ গেছে যেখানে কে এল রাহুল কলাপস থেকে বাঁচিয়েছে আমাদের। বলছেন ফাইনালের কথা, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটার কথাই চিন্তা করুন, যেখানে কে এল রাহুল বিরাট কোহলি মেরে ওই কলাপস থেকে বাঁচিয়ে ম্যাচটা জিতিয়েছিল। তো কে এল রাহুল অনেকগুলো ওরকম ইনিংস খেলেছে যেখানে ও নিজেকে প্রমাণ করেছে। আর নাম্বার 5-এ আমি কে এল রাহুলকে চাইবো। আচ্ছা শান্তনু, তোর কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে, যে 750 এভারেজ একটা টুর্নামেন্টে, আচ্ছা কখনো শুনেছিস? ইজ ইট পসিবল? কেউ 750 খেয়ে বসলে হয়তো কনসিডার করতে পারে যে এরকম কেউ হতে পারে। তো করুণ নায়ার বিজয় হাজারে, মানে কনটেক্সটে আপনাদের দিদি আপনারা অনেকেই হয়তো জানবেন, করুণ নায়ার এইবারের বিজয় হাজারে যখন আমরা কথা বলছি 752 এভারেজ, যখন আমরা কথা বলছি এটা কিন্তু আরো বেড়ে যেতে পারে, কারণ ফাইনাল চলছে। হ্যাঁ, কর্ণাটকের এগেইনস্টে, যেখান থেকে কিরকম আয়রনি হবে পাহাড়িতে ভাবো, কর্ণাটকা টিম থেকে করুণ নায়ারকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন ফর্ম ছিল না, ঠিক আছে, মানে সিনেমা পুরো একদম, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে গিয়ে বিদর্ভার হয়ে ইয়ে করে খেলা শুরু করে এবং সেখানে একা 750 এভারেজ মানে একাই খেলা, 7টা ম্যাচ খেলেছে যেখানে 5টা সেঞ্চুরি মেরেছে আর একবারই আউট হয়েছে, দুটো 50 মেরেছে, একবারই আউট হয়েছে। মাই গড, সেখান দিয়ে ফাইনালে গেছে। এন্ড আজকে আমরা আজকে আপডেটও দিয়ে দিতাম, আমরা যতক্ষণ পেয়েছি ততক্ষণ ফাইনাল চলছে। এন্ড যদি এটা জিতে যায় এটা হিস্ট্রির মতন করে লেখা হবে একদম করুণ নায়ারের জন্য। এন্ড করুণ নায়ার কে বলতে পারে, এখনো বয়স আছে করুণ নায়ার, দিল্লি টিমে আছে। এন্ড আপনারা যদি আমাদের উপরে লিংক দিয়ে দিচ্ছে, আমরা যদি আপনাদের ওই প্লেইং 11 IPL প্লেইং 11 যখন আমরা সাজেস্ট ছিলাম, ওই সময় যদি দিল্লির স্কোয়াডটা ফলো করেন, ওখানে কিন্তু মিডল অর্ডারে একটা ফাঁকা জায়গা রয়েছে দিল্লি, তো সেখানে তখন করুণ নায়ারকে আমরা কনসিডার করিনি, কারণ একদমই ফর্মে ছিল না, একদম আউট অফ লাইট ছিল। বাট এখন আমি 200% শিওর যে করুণ নায়ার ওই দিল্লি স্কোয়াডের, দিল্লি টিমের ফার্স্ট 11 থাকবে ফার্স্ট 11 বা 12 যেকোনো। এবং কে বলতে পারে যদি ভালো পারফরম্যান্স, একটা গোটা IPL ভালো সিজন চলে যায়, তাহলে করুণ নায়ার উইল বি ব্যাক ইন টেস্ট স্কোয়াডে আসতে পারে, কারণ টেস্ট স্কোয়াডে আমাদের প্রচুর ফাঁকা জায়গা। দেখ আমি মনে করি না যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ওর কোনো জায়গা ছিল, হ্যাঁ লজিক্যালি। তোর কি একদমই তুমি যেটা বললে, কারণ এরকম করে হয় না যে একটা সিজন ভালো দিয়ে আমি ফট করে টিমের মধ্যে ঢুকতে পারি না, কারণ আমরা 150 কোটি দেশ, ঠিক আছে, বড় করে যদি দেখি সেখানে আমাদের 15টা প্লেয়ার খেলছে, 150 কোটির মধ্যে 15টা প্লেয়ার, 10 কোটির একটা প্লেয়ার, ঠিক আছে। তো এত ভালো ভালো প্লেয়ার আছে, এগুলো বাদ দিয়ে দেখুন আমরা কত বাইরের নয়, নিতিশ রেড্ডি বা রিয়ান পরাগ এদের কথা বললাম, এরকম প্রচুর প্লেয়ার আছে। IPL প্রচুর প্লেয়ার দেখতে পাবেন যারা
ঋতুরাজ গায়কোয়াড় এখন ফর্মে নেই, রাজত পাতিদার ভালো ফর্মে ছিল, এখন নেই। তো এরা কনসিডার পারফরমেন্স দিয়ে আসছে, তাদেরকে আমরা কনসিডার করিনি। বাট এটা যদি চাই আমরা তখন ভুল হবে। হ্যাঁ, তার জন্য আমরা ভালো প্লে করবো যে আরো খেলুক। যেমন সূর্যকুমার যাদব কি একটা সিজন পারফরমেন্স দিয়ে ঢুকে গেছিল টিমে না, 3টে সিজন পর পারফরমেন্স দিয়ে তারপর টিমের মধ্যে ঢুকেছিল। কন্টিনিউয়াসলি হি রুলড টি20 ক্রিকেট, তাই ওকে ওডিআই ক্রিকেট এমনকি টেস্ট ক্রিকেটেও চান্স দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো করুণ নায়ার সেই জিনিসটা করুক। শুধু একটা টুর্নামেন্ট দেখে জাজ করাটাও ঠিক নয়। বাট যদি এভাবে চলতে থাকে তাহলে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড সিরিজে হয়তো অনেকদিন ডিজার্ভ করতো। এবং ইনফ্যাক্ট বিদর্ভার হয়েও এইবারে রঞ্জি সিজনে ও শুরুটা খুব একটা খারাপ করেনি। তো বাকি যে রেস্ট অফ দ্য রঞ্জি সিজন যেখানে বিরাট খেলবে না, চোট যদি না হয়, হ্যাঁ অলরেডি তো অনেকে শুরু হয়ে গেছে এখন চোট পড়তে ব্যাপার। বিরাট কোহলি রোহিত ছুটছিল কেন? বিপি রোহিত শর্মা বলে দিয়েছে কিন্তু এবারে খেলবে 23 জানুয়ারি রোহিত শর্মা। আচ্ছা ও বিপি ছুটছিল, বিপি ইস্যু ভাবলাম। রোহিত শর্মা ছুটছিল। এনিওয়ে যাই হোক, তো করুণ নায়ারের জন্য করুণা একটু হচ্ছে, ঠিক আছে, মানে আমাদের এত রান করার পর বাট স্পট নেই, ডিজার্ভ করতো না সেটা পরের ব্যাপার, বাট স্পট নেই। করুণা কি হার্দিকের জন্য হচ্ছে না? ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি সব চলে যাচ্ছে। এটা একটা ভালো পয়েন্ট পাহাড়িদা তুললো, যে এটা কিন্তু পাহাড়িদা আমরা ডিসকাস করে নিলাম শুভমান গিল না শ্রেয়স আয়ার আমাদের ভাইস ক্যাপ্টেন্সি পাওয়া উচিত। সরি হার্দিক ভাই, বাট হার্দিকের ব্যাপারটা তুমি বলো যে হার্দিকের সাথে হলোটা কি? হার্দিক আমাদের টি20 ক্যাপ্টেন ছিল, দিয়ে এখন ভাইস ক্যাপ্টেনও নেই। ওডিআই এর ক্যাপ্টেন্সি একদম ওকে ধরিয়ে দেওয়া হয়েছিল, রোহিত শর্মা না খেললেও ক্যাপ্টেন হয়ে যাবে, ভাইস ক্যাপ্টেন করে রাখা হয়েছিল ওডিআই ওয়ার্ল্ড কাপে। এখন কি এমন হলো, মানে নাতাশা চলে গেল তারপর থেকে, মানে এটা কি কোন রকম কোন লেডি লাক নেই? লেডি লাক কি? আমাদের বিসিসিআই দপ্তরের সাথে যাই ভাও কি হচ্ছে ব্যাপারগুলো। তো এটা মনে হয় একটা ক্যাজুয়াল স্টেটমেন্ট, এটা কিন্তু কখনো উচিত না। একটা ক্যাজুয়াল স্টেটমেন্ট আগরকার পাস আউট করেছিল যখন টিম অ্যানাউন্সমেন্ট হয় শ্রীলঙ্কা সিরিজে, যে ওর ফিটনেস নিয়ে, ওর তোর কি বলে ওয়ার্কলোড নিয়ে ওরা অনেক চিন্তিত, যে কারণে ওকে লিডারশিপ রোল থেকে, তো ফিটনেস ওয়ার্কলোড এগুলো তো আগেও ছিল, যে কারণে ওকে টেস্ট ক্রিকেট খেলানো হতো না। তাহলে আগে কেন, আগের ম্যানেজমেন্ট কেন ওকে মানে ওকে ক্যাপ্টেন্সি বা ভাইস ক্যাপ্টেন্সি? প্লাস আমি তো এখানে ক্যাপ্টেন্সি দিচ্ছি না, আমি এখানে ভাইস ক্যাপ্টেন্সি দিচ্ছি, যেখানে ভাইস ক্যাপ্টেন্সি তো আগেও ছিল, আগে ফিটনেস ছিল না, এখন তো যথেষ্ট ফিট, এখন বল করছে, ব্যাট করছে, সবই করছে। হ্যাঁ, রোহিত শর্মা বিরাট কোহলি যখন তুই বল না রিটায়ারমেন্ট নিল, তখন আমরা তো ধরেই নিয়েছি হার্দিক ইজ দ্য নেক্সট ক্যাপ্টেন। হ্যাঁ অবশ্যই, যেখানে আবার কি যতগুলো ক্যাপ্টেন চাপ দিয়ে করা যায়, সবার ক্যাপ্টেনের ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্ডিয়া। কিরকম হিপোক্রেসি চলছে হার্দিক পান্ডিয়া, বাট এটা খারাপ হয়েছে আমার মনে হয়। যদি আমরা, যেহেতু আমরা হার্দিক পান্ডিয়াকে ওরা স্কিম থেকে বাড়িয়ে দিয়ে দিয়েছি, ওই জন্য আমরা তখন হার্দিক পান্ডিয়ার নামটা তুলিনি। বাট হার্দিক পান্ডিয়া কিন্তু ডিজার্ভ করতে কোনো ভুল করেনি, তোমার অ্যাজ এ প্লেয়ার কোনো ভুল করেনি। দেখবেন একটা জিনিস অবশ্যই নোটিস করবেন, যে হার্দিক পান্ডিয়া অলওয়েজ স্টেপস আপ লাইক বিরাট কোহলি মোস্ট অফ দ্য টাইম, অলওয়েজ, মানে মোস্ট অফ দ্য টাইম, মানে পাকিস্তান হোক, অস্ট্রেলিয়া হোক, বড় বড় ম্যাচ যেখানে হয় বা নকআউট ম্যাচ হোক, হার্দিক পান্ডিয়া অলমোস্ট অলওয়েজ স্টেপস আপ। সেই জন্যই আমি বারবার টি20 ওয়ার্ল্ড কাপের আগে যখন ওর ফর্ম নিয়ে ওকে যখন বুক করা হতো, সেই সময় আমি একটা জিনিস বারবার বলতাম যে হার্দিক পান্ডিয়াকে আমাদের লাগবেই, যাই হয়ে যাক, কাম হোয়াট মে, হি নিডস টু প্লে, কারণ হি ইজ এ বিগ গেম প্লেয়ার। যেমনটা ট্রাভিস হেডকে নিয়ে বলা হয়, হার্দিক পান্ডিয়াও সেম ফর ইন্ডিয়া। আচ্ছা, হার্দিক পান্ডিয়ার পর আমাদের যে অলরাউন্ডার রয়েছে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল, জাদেজা। অক্ষর প্যাটেল, জাদেজাকে আমরা দেখেছি ওডিআই ওয়ার্ল্ড কাপে একসাথে দেখতে, আমাদের মধ্যে অনেক ওডিআই ওয়ার্ল্ড কাপে তো অশ্বিন বেটটা হেরে গেল। আচ্ছা, লেটস নট গো ইনটু দ্যাট, সরি, ভুলে যাও। যাই হোক, তো আমরা দেখেছিলাম এর আগে খেলতে, তো এখানেও যেহেতু আমাদের 6টা বোলার নিয়ে খেলছি, মনে হচ্ছে দুজনই একসাথে খেলবে। তোমার কি মনে? কারণ ব্যাটিংও আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, যে ব্যাটিং হিসেবে ওয়াশিংটন সুন্দরের চেয়ে আমরা অক্ষর প্যাটেলকে বেশি রেট করি, তো তারা দুজন, আমি তো জাদেজার থেকেও অক্ষর প্যাটেলকে বেশি রেট করি অ্যাজ এ ব্যাটার। তো তাহলে আমরা দুটো স্পিনার পাচ্ছি, যদি মানে আমরা দুজনকে মিলে দুটো না ধরো 1.5টা স্পিনার ধরি, কারণ দুজনকে কোটা করাবে না, কারণ কুলদীপ যাদব আমাদের অলরেডি মেন স্পিনার আছে। তো কুলদীপ যাদবের যে জন্য অস্ট্রেলিয়া সিরিজে ছিল না কুলদীপ যাদব, তার কারণটা বলেছিল যে ফিট নয়, ঠিক আছে, ফিট নয়। তো এখনো এই কদিন আগে অব্দিও আমাদের, যদি আপনারা কমিউনিটি গুলো ফলো করেন, কমিউনিটি পোস্টের মধ্যে আমরা একটা পোল দিয়েছিলাম, যেখানে আমরা লিখেছিলাম যদি কুলদীপ যাদব ফিট নয় তাহলে আমরা কোন স্পিনারকে আমরা গ্রাহ্য করবো। তো সেখানে কুলদীপ যাদব কি তাহলে পুরোপুরি ফিট, যেখানে আমরা বরুণ চক্রবর্তীকে আমরা কনসিডার করলাম না? হ্যাঁ, মানে আগরকারের কথা শুনে, রোহিত শর্মার কথা শুনে তো এটাই মনে হলো যে হি ইজ ফিট টু প্লে। কারণ ফিট হলে তো আমরা সবাই চাইবো যে কুলদীপ যাদব অবশ্যই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মানে লেগ স্পিনার। তো অবশ্যই, ইনফ্যাক্ট যদি আদিল রাশিদের সাথে আমি সমতুল্য জায়গায় রাখি, তাহলে নাম্বার 1 স্পিনার বললেও বললাম তো অবশ্যই। তো কুলদীপ যাদব যদি ফিট থাকে, হি নিডস টু প্লে অল দ্য গেমস, মানে একটা সুবিধা পাবে 3টে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলার তার আগে। তো কুলদীপ যাদব মনে হয় টি20 টিমে নেই না,
যদি টি-20 টিমটা ওকে রাখতো তাহলে মানে সামিকে যেরকম রেখেছে, বরুণ চক্রবর্তী আছে টি-20 টিমে, কুলদীপ নেই, তো আমার মনে হয় ওটা বেটার হতো কারণ একটু গেম টাইম পেতো, গেম টাইম অনেকটা বেশি পেতো হতো। কারণ যত সব ম্যাচ হয়তো খেলাতে হতো না, আপনি একটা দুটো ম্যাচ খেলে দেখে নিতেন ওয়ার্ল্ড ক্লাস টিমের এগেইনস্টে। এই সময় তো ইংল্যান্ডের চেয়ে ভালো অবশ্যই ওয়াইড বল সেটআপ কারণ নেই সেরকম। লাস্ট 2-3 ওয়ার্ল্ড কাপ ওদের পারফরম্যান্স ভালো যায়নি, কিন্তু প্লেয়ার টু প্লেয়ার হ্যাঁ এখনো দারুণ স্কোয়াড আছে ওদের। তো তাদের এগেইনস্টে একটা মানে গেম টাইম দিলে খুব ভালো হতো। আচ্ছা, কুলদীপের পর ফিটনেস ইস্যু নিয়েই আমরা যেটা শুরুতে আলোচনা করিলাম সেটা হচ্ছে শামি বুমরার ফিটনেস ইস্যু। শামির যে জিনিসটা হচ্ছে যে কত ওভার বল করছে, এবং আমরা কিন্তু যতদিন খেলছিল এই বিজয় হাজারে হোক বা রঞ্জি হোক বা দলীপ ট্রফি খেলছিল না, দলীপ ট্রফি খেলছিল কি দলীপ ট্রফিতে খেলেনি না, দলীপ ট্রফিতে খেলেনি, তাহলে বিজয় ও রঞ্জি একটা ম্যাচ খেলেছে, পুরো সৈয়দ মুস্তাক খেলেছে, সৈয়দ মুস্তাক আলী বিজয় হাজারেরও খেলেনি, শুরুতে দুটো ম্যাচ খেলেছে, কিন্তু তার মাঝখানে কিন্তু ওর হালকা করে চোটে, যে কারণে রোহিত শর্মা বললো অস্ট্রেলিয়াতে যে সোয়েলিং হয়েছে, আবার ওই জন্য আমরা অস্ট্রেলিয়া টিমে কনসিডার করিনি। তো সেখানে তার একটা ফিটনেস ইস্যু রয়েছে, বুমরা অলরেডি রয়েছে, সেখানে আরশদীপকে নিয়ে গেছি। আচ্ছা, কি ব্যাপার বললো আগারকার, তোর কি মনে হয় একটু বল আমাকে। হর্ষিত রানার কথা বলছো তো হর্ষিত রানা আপনাদের জানিয়ে রেখে সারপ্রাইজ যে ওডিআই স্কোয়াড অফ ইংল্যান্ড সিরিজে হর্ষিত রানা রয়েছে, সেখানে সিরাজ নেই। তো হর্ষিত রানা মানে বুমরা যদি আউট অফ চ্যাম্পিয়ন্স ট্রফি হয় তাহলে হর্ষিত রানা কি ঢুকবে আমাদের টিমে? কেকেআর কোটা হলে তো আমাদের বরুণ চক্রবর্তী অলরেডি আছে টি-20। আই ডোন্ট নো, হয়তো গৌতম গম্ভীর দেখছে যে যদি ইন্ডিয়ার চাকরিটা যায় আবার তো সেখানেই ব্যাক করতে হবে। তো দেখি প্লেয়ার গুলো মাথায় একটু হাত রাখি, কারণ হর্ষিত রানাকে আমি বুঝতে পারছি না যে যদি হর্ষিত রানাকে রাখতে হয় তাহলে সিরাজকে তাহলে পুরো স্কিম থেকে বল। হর্ষিত রানাকে মানে এটার যে কনস্পিরেসি থিওরিটা ছিল যে ওই ডেডলাইনের আগে কোনো ইন্ডিয়ার ম্যাচ খেলায়নি প্রত্যেকটা স্কোয়াডে রেখেও, ও কিন্তু শ্রীলঙ্কা স্কোয়াডেও ছিল, ওখানেও কিন্তু খেলায়নি। তাহলে মানে এটা কি সেন্সে তুমি বোঝাচ্ছ? তুমি ওর আগে কতজনকে খেলিয়ে দিচ্ছ, মুকেশ কুমার, কখনো বাদু দিয়ে দিচ্ছ, বাদু ড্রপটা হয়ে যাচ্ছে, সেখানে তুমি মানে এটা থেকে কি মেসেজ এটা তুমি পাস অন করতে চাইছো? তো কনস্পিরেসি থিওরিটা ওটা ট্রু হতেও পারে, ইউ নেভার নো, হতেও পারে, জানি না, আমরা সেদিকে যাচ্ছি মানে। হ্যাঁ, মানে অনেকগুলো অনেক দিকে ইন্ডিকেট করছে জিনিসগুলোকে, মানে আমরা অনেক প্লেয়ারের দিকে লুক ওভার করছি, দেখছি না, ঠিক আছে, দুটো ম্যাচ খেলিয়ে তারপর আবার করছি না। যেমন ইয়াং প্লেয়ার হিসেবে দেখতে গেলে আনসুল কাম্বোজ একটা ভালো অপশন, ভালো, আমরা বলছি না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, বাট ট্রাই আউট করার জন্য, মানে এখন তো সুযোগ দেওয়া, আর এখন তো বাইলেটারাল সিরিজ মোর অর লেস মিনিংলেস হয়ে যাচ্ছে না, এই সময় সুযোগ না যেমন ওডিআই বাইলেটারাল, ওডিআই বলছি হোয়াইট বল বাইলেটারাল সিরিজ টি-20 দেখতে পাই, ওডিআই তো দেখতে পাই না। তো আমাদের যখন ওডিআই বড় টুর্নামেন্ট গুলো আসবে, যেমন ধরুন আর 2-3টে হয়তো আমরা টুর্নামেন্ট সিরিজ খেলবো, তারপরে আমাদের আরেকটা ওডিআই টুর্নামেন্ট চলে আসবে কোনো না কোনো, তো তখন আমরা হঠাৎ করে একটা প্লেয়ারকে চান্স দেওয়া হচ্ছে, এইসব বাইলেটারাল সিরিজ গুলোতে সুযোগ দিলে ভালো হতো। নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে শুনছিলাম 25-27টা ওয়ানডে হবে, তো ওখানে বোলারদেরকে বেশি পরিমাণে ফাস্ট বোলারদের, কারণ আমার মনে হয় না যে 27 ওয়ার্ল্ড কাপে সামির ফিটনেস কিরকম থাকবে, তো বা সিরাজকে তো এখন থেকেই। সঞ্জু স্যামসনের ব্যাপারটা কি হলো? সঞ্জু স্যামসনকে অ্যাকচুয়ালি টি-20তে তো আমরা দেখলামই, এখন অলমোস্ট ইনএভিটেবল একটা ওপেনার হয়ে গেছে, সেঞ্চুরি জিরো। ওডিআইতেও কিন্তু সেটার মধ্যে ছিল, এবং মানে ওকে তো ওডিআই রেকর্ড ওর টি-20 থেকে বেটার। হ্যাঁ, আর এরকমই হচ্ছিল ওর সাথে যে যেবারে ওডিআই ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেবারে টি-20 খেলাবো, যেবারে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেবারে ওডিআই খেলাবো, তো কি সেই কারণে কি বাদ দিল নাকি? জানি না, মানে আমি তো দেখলাম যে ওকে কোন একটা ক্যাম্পে ওকে কল করেছিল, যেখানে ও মানে যায়, মানে ওদের ডোমেস্টিক, যে কারণে তুই ভাব কেরালার টিমে যেখানে সঞ্জু স্যামসন ইজ দ্য বেস্ট ব্যাটার, হ্যাঁ বেস্ট, মানে ওদের কেরালার বিজয় করে রাখা উচিত, কেরালার বিজয় হাজারে ট্রফিতে সঞ্জু স্যামসন নেই, ইটস আনবিলিভেবল। মানে এই সমস্ত স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশনস গুলো যেগুলো বিসিসিআইও বের করেছে, কিছু গাইডলাইন, জানি না কতটা ফলো। মানে একটা ভালো প্লেয়ার যখন ক্যারিয়ারে অ্যাটলিস্ট এখন একটু জায়গাটা পোক্ত করছে, তার সাথে এরকম হওয়াটা খুব, মানে সঞ্জু স্যামসনের সাথে খুবই, জানি না, এটা নিয়ে একটা পুরো পডকাস্ট হয়েছিল, সঞ্জু স্যামসন কি খুবই আনফরচুনেট ছিল না, নিজের সাথে নিজে জাস্টিস করতে পারেনি, সঞ্জু স্যামসন কি হচ্ছে, মানে যে সময় আমরা ভাবছিলাম যে হয়তো এবার একটু টিমের মধ্যে ঢুকছে, তখন সেই সময় আবার একটা আনফরচুনেট জিনিস করলো সঞ্জু স্যামসন। অ্যাকচুয়ালি তারপরে ওদের রিকোয়েস্টও করেছিল, কিন্তু তারপরেও টিমের মধ্যে রাখা হয়নি, এন্ড বিসিসিআই তার সেটা নিয়ে ইনভেস্টিগেটও করেছে যে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে। তো তারপরে হিউজ কল, কারণ কেরালা ক্রিকেটের কাছে ব্র্যান্ডিং এর দিক থেকেও বা স্যামসনের এখন যে ফর্ম আছে সেই দিক থেকেও কেরালা ক্রিকেটের কাছে অ্যাসেট হিসেবে সঞ্জু স্যামসন ইজ দ্য মানে বিগেস্ট অ্যাসেট। তো ওরা নিশ্চয়ই খুব মেজর কোনো ইস্যু ছাড়া আর ওর যা ফ্যান ফলোইং আছে কেরালাতে, তুই তো জানিসই, মানে তিরুবনন্তপুরমে খেলা হয়, মানে সঞ্জু স্যামসন না থাকলে সঞ্জু স্যামসনের ফ্যানদের একটা আলাদাই রিয়াজ থাকে। হ্যাঁ,
রুয়াব চলে। যাই হোক, তো মোরলেস আর কোনো প্লেয়ার বাকি রইলো না যারা কনসিডারেশনের মধ্যে আসতে। হয়তো রাজেশ পাতিদার একটা প্লেয়ার ছিল, ঋতুরাজ গায়কোয়াড়ের খুব বাজে একটা ডোমেস্টিক সিজন যাচ্ছে, তো আসতো না। দেবদূত পাডিক্কালের ভালো সিজন যাচ্ছে, মানে খুবই ভালো, হ্যাঁ ডোমেস্টিক ভালো খেলছে, কিন্তু যখন আমরা ইয়েতে গেছিলাম টেস্ট সিরিজে একটু যদি ছাপ ফেলতো, ও কিন্তু দেবদূত পাডিক্কাল নিয়ে যদি কিছু কথা বলি তাহলে দেবদূত পাডিক্কাল আমাদের যে প্র্যাকটিস ম্যাচ গুলো হলো সেখানে কিন্তু ভালো রান করেছিল। হ্যাঁ মানে তো প্র্যাকটিসে রান করছিল, গায়কোয়াড়ের থেকে তো সবাই বেশি করেছিল। সিএসকে ফ্যানরা দেখছে। ও আচ্ছা আচ্ছা, সরি কিছু না, কাট কি করে দেবো এটা, হ্যাঁ সৌরভ ইয়ে করে। তো দেবদূত পাডিক্কাল কিন্তু প্র্যাকটিস ম্যাচে ভালো খেলছে, বাট তোমাকে ভাই তুমি ইন্ডিয়া টিমে ঢোকা যেরকম খুবই কঠিন, যারা করণ নায়ার এত কিছু করে ঢুকতে পারছে না, তুমি যখন সুযোগ পাচ্ছ তোমাকে কিন্তু সেটা ইউটিলাইজ করতে হবে। তুমি ভালো প্লেয়ার, তোমার মধ্যে আছে জিনিসটা, ঠিক আছে, একটা লেফটি প্লেয়ার টপ অর্ডারে, এবং আমি মনে করি যে লঙ্গার ফরম্যাটের জন্য বেটার প্লেয়ার মানে সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল লঙ্গার ফরম্যাটের জন্য বেটার সুটেড। যেমন রজত পাতিদার টি-20 জন্য একদম পারফেক্টলি, কিন্তু জায়গা নেই এখন। তিলক ভার্মাই মানে এত কষ্ট করে 2টো সেঞ্চুরি মারতে হচ্ছে, সেখানে রজত পাতিদারের ক্ষেত্রে তো আমরা যদি একটু প্লেইং 11 নিয়ে আলোচনা করি, হ্যাঁ সাধারণ তোর প্লেইং 11 কি হতে পারে? আমার প্লেইং 11-এ তো আমি দেখ, আমাদের তো বিষয় তোর মনে আছে, আমাদের গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ড আছে। প্রথমে বাংলাদেশের সাথে খেলা আছে 20 তারিখ, হ্যাঁ পাকিস্তান 23 তারিখ, আর 2 তারিখে আছে লম্বা গ্যাপ আছে, যেখানে বুমরাকে প্লেনে করে উড়িয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যান হতে পারে। বুমরা ভার্সেস নিউজিল্যান্ড আবার আমাদের খুবই শোচনীয় একটা, বুমরা নিউজিল্যান্ডের খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচিয়ে নিয়েছিল সেমিফাইনাল। তো যাই হোক, তোর প্লেইং 11 কি হবে? তোর প্লেইং 11 কি হবে বল? আমার প্লেইং 11 হবে রোহিত শর্মা, শুভমান গিল ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, ওপেনিং এ বিরাট কোহলি 1 ডাউন 2 ডাউন শ্রেয়স আয়ার, তারপর তোমার আসবে আমার হার্দিক পান্ডেকে রাখবো আমি 3 ডাউন, তারপর রাহুলকে রাখবো, ঋষভ পান্ত জায়গা হচ্ছে না, অক্ষরকে উপর দিকে রাখবো, যাদের জায়গায় আমি নিচে খেলাবো। আগের থেকে বলে দিলাম, কারণ উপর দিয়ে যেখানে খুশি খেলাতে পারেন। আমার প্লেইং 11 আমি অক্ষর প্যাটেলকে বেশি, এবং কোনো সময় যদি কোল্যাপস হয় তাহলে সেক্ষেত্রে তোর রাহুলও 5-এ যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাহুল 5-এ যেতে পারে। রাহুল আর হার্দিকেরটা আমি বলছি না, অক্ষর প্যাটেল জাদেজারটা আমি অক্ষর প্যাটেল ব্যাটিংটা আমি বেশি রেট করে যাতে যাচ্ছে। এন্ড আপনারাও তাই করুন। সিএসকে ফ্যানটা দেখছি। ও হ্যাঁ, জাদু রয়্যাল রাঘবন। ইয়েস। আচ্ছা, তারপরে সুন্দরের জায়গা হচ্ছে না, আমার টিমে কুলদীপ থাকছে, শামি থাকছে, এন্ড বুমরা ইফ ফিট বুমরা থাকছে, বাট বুমরা যেহেতু আমরা অলমোস্ট ধরে নিতে পারি। এন্ড আমি বলবো এটা যে বুমরার উপরে বেশি ওয়ার্কলোড দেওয়ার দরকার নেই, আমরা পাকিস্তানকে তো হারিয়েই দেবো। পাকিস্তানের দুবাইতে হচ্ছে কিন্তু আইসিসি টুর্নামেন্ট, দুবাই আমাদের ঘরের মাঠ এখন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ পাকিস্তানকে যদি হেরে যায় তাহলে তখন তো পুরো টুর্নামেন্টই দুবাইতে হচ্ছে। তো বাংলাদেশ পাকিস্তানকে যদি হেরে যায় আমাদের এমনি চলে আসা উচিত, কারণ আর কেউ খেলা দেখবে না, তো ওটা জিতে যাওয়া উচিত। তারপরে আমার মনে হয় নিউজিল্যান্ড ম্যাচ থেকে অ্যাকচুয়ালি বুমরাকে ট্রাই করা উচিত। এটা হচ্ছে আমার প্লেইং 11। তোমার কিছু চেঞ্জ হবে এর মধ্যে? দেখ, তুই তো জানিস আমি পান্থের অনেক বড় ফ্যান, কিন্তু আমি সেম 11 তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি, বাট ওখানে 5টা বলের জন্য হার্দিকের উপর বেশি প্রেসার পড়বে, এন্ড আই লাইক টু গো উইথ দ্য সেম টিম, সেম 11। আরজিব খেলবে, বুমরার জায়গায় বুমরা যখন अवेलेबल হয়ে যাবে তখন বুমরা। একটা ছোট্ট পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে যে এতগুলো স্পিনার নিয়েছে, ঠিক আছে, বাট আমরা এই আইএল টি20 চলছে যেটা, ঠিক আছে, দুবাইতে যেটা, সেখানে একটা স্ট্যাট আমি দেখছি যে স্পিনাররা 2টো মাত্র উইকেট পেয়েছে, 105 এভারেজ, বোলিং 8। কোন মাঠে? দুবাইতে, যেখানে আমরা 3টে গ্রুপ স্টেজের ম্যাচ ওখানেই খেলবো। যদি ফাইনাল খেলি, ফাইনাল যা ম্যাচ হবে দুবাইতেই খেলবো আমরা সব। তো দুবাইতে স্পিনারদের এভারেজ 105 বোলিং এ, ব্যাটিং নয়, বোলিং এ। তো সেখানে আমরা এতগুলো স্পিনার নিয়ে যাচ্ছি, এটা তুমি কিভাবে দেখো? হ্যাঁ দেখ, এখানে টেকনিক্যাল রিজন আছে, বা ট্যাকটিক্যালি ওরা দেখছে। তো বিষয়টা হচ্ছে যে এখন একটা আর্লি ইন দ্য সিজন, তো তাই ওখানে ফ্রেশ উইকেটস আছে, আর কন্ডিশনসও একটু মানে যত ইউই হোক, তো একটু তো সন্ধ্যের দিকে ঠান্ডা পড়ে, সিজনের প্রকোপও আছে। তো কি হয়, তো সেই কারণে না মানে দেখবি মানে সন্ধ্যের দিকে না ফাস্ট বোলাররা বেশি হেল্প পাচ্ছে, সুইংও ভালো হচ্ছে, সুইং মুভমেন্টও ভালো হচ্ছে। তো যখন পুরো টুর্নামেন্টটা হয়ে যাবে এই আইএল টি20টা, তখন তো পিচগুলো অনেকটা পরিমাণে রাস্টি হয়ে যাবে, অনেকটা থোকা যাবে, যেটা বাংলায় আমরা বলি। তো সেই কারণে ওরা ওটা মানে এটা অ্যান্টিসিপেট করছে যে যখন হবে চ্যাম্পিয়নশিপই হবে, সেই সময় হয়তো পিচগুলো বেটার অফার করবে স্পিনারদেরকে। আই অ্যাম টোটালি অ্যাগ্রি উইথ দিস পয়েন্ট অফ ভিউ, এবং আমি এটার সঙ্গে একদম সহমত, এবং আমার এতে কোনো আপত্তি নেই যে ওরা 4টে স্পিনার নিয়ে যাচ্ছে, যেহেতু ওরা
ও ঘুরিয়ে ফিরিয়ে কম্বিনেশন ওয়াইজ খেলাতে পারে, যেখানে আমরা তিনটে স্পিনারও তো খেলাবেই, আমি এবং এটা ইট মেক সেন্স। বাট হ্যাঁ মেক সেন্স, ঠিক আছে, বাট আমার মনে হয় যে ওয়াশিংটন সুন্দরের চেয়ে আমার রিয়ান পরাগ হলে আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি 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 পার্সোনালি যাচ্ছি, আমি আইডিয়াটা যাচ্ছি। হ্যাঁ মানে তুমি বোলিং অপশনের হিসাবে বলছো যে 4টা স্পিনার, হ্যাঁ দ্যাটস কারেক্ট। তো আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির টিম নিয়ে আলোচনা মোটামুটি শেষ। আমরা এখানে একটা ছোট্ট সেগমেন্ট রাখতে চাইছি, যেটা নিয়ে আমরা কথা বলিনি, আমার কোনো পডকাস্টে আসেনি বলে, যে বিসিসিআই একটা খুবই গুরুত্বপূর্ণ এটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য, যে বিসিসিআই একটা গাইডলাইন্স প্রকাশ করেছে, মানে ওই রেডির যদি ডায়লগটা দিয়ে বলি যে बेसिकली मोदी ने चौधरी की जिंदगी का तंबू 3 बम्बू पे खड़ा कर दिया। তো পিছনে বাম্বু দেওয়ার মতন অনেকগুলো আমাদের গাইডলাইন্স দিয়ে দিয়েছে, 10টা গাইডলাইন্স দিয়ে দিয়েছে বিসিসিআই। মানে সেই গৌতম গম্ভীর যেন সবার ক্লাস নিচ্ছে হেডমাস্টারের মতো, বিরাট কোহলি রোহিত শর্মাকে বসিয়ে, যেমনটা ওই নিউজ চ্যানেলগুলোতে এসে বলতো না। তো আমি যদি ছোট ছোট, হ্যাঁ বলো, যেমনটা নিউজ চ্যানেলগুলোতে এসে বলতো না যে ক্রিকেটার গুলোকে ক্রিকেটার থেকে বড় করে দেওয়া হচ্ছে, আমরা এত হিপোক্রিসি গৌতম গম্ভীরের কাছে দেখেছি, আমরা এক্সপেক্ট করিনি যে এটা, এবং আমরা এটা জানিও না যে পুরোপুরি গৌতম গম্ভীরের কতটা ইনফ্লুয়েন্স আছে। অবশ্যই কিছুটা তো আছেই, কিন্তু দেবজিৎ সাইকিয়া, মানে যিনি সেক্রেটারি, রজার বিনি, যাকে আপনারা অবশ্য ভুলেও যেতে পারেন, কারণ আপনারা তো জানেন যে এখন কি জানে সবাই যে সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট আছে, মানে মাইন্দিলাঙ্গার বিনি। আমার তো মনে হচ্ছে কেউ একজন এসে বলছে যে সেই ওয়েলকামের মতো যে হ্যাঁ দো বড়ে লোক जो परेशान करके रखा है, হ্যাঁ বড় বড়ে লেভেল के आदमी, তখন নানা পাটেকর মানে গৌতম গম্ভীর বলছে, বুঝেন নাম বাতায়ে লেভেল में आएंगे उनको। যাই হোক, আমাদের গাইডলাইন্স যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, আমি জাস্ট পয়েন্টগুলো আউট করছি, দিয়ে সেটা নিয়ে কি কথা বলে দেখি। যে ডোমেস্টিক ম্যাচে পার্টিসিপেশন ইজ মাস্ট। যদি আপনি ফ্রি থাকেন, যদি আপনি ইন্ডিয়া টিমের সাথে খেলছেন না, আপনি যদি রেস্টের মধ্যে আছেন, যদি আপনি পারেন, তাহলে আপনার ডোমেস্টিক ম্যাচ খেলতে হবে। অ্যান্ড এখানেও প্রত্যেকটা একটা করে লুফল রেখে দিয়ে, যেটা আমার খুবই খারাপ লাগছে, যে যদি আপনার কোচ বা মেডিকেল ইস্যু থাকে, এনসিএ থেকে যদি আপনাকে বারণ করে, তখন আপনি না খেলতে পারেন, সেটা কনসিডার করা যেতে পারে। হ্যাঁ, যেরকম আমরা ওই কলেজ স্কুলে, হ্যাঁ যেমন যেটা হবে এক্ষুনি কদিন পর আপনারা দেখতে পাবেন, যখন সবাই অ্যানাউন্স করে দিয়েছে, কদিন পরে দেখতে পাবেন সবার মেডিকেল ইস্যু হচ্ছে। আজকে তো হয়েছে, তুই ওটা দেখেছিস, রোহিত শর্মা বুঝতে পারেনি যে মাইকটা অন ছিল, তখন কথা বলছে রোহিত শর্মা যে यहाँ पे हमारेगा बोलना पड़ेगा रूल्स के बारे में, মানে बहुत सारे प्लेयर्स मेरे को कॉल कर रहे हैं। তার মানে এটা নিয়ে, এটা কতটা একটা মানে মেজর ইস্যু ওদের নিজেদের মধ্যেই, কতটা ওদেরকে ধাক্কা দিয়েছে আপনারা এটা থেকেই বুঝতে পারছেন। তো জানি না এটা কতটা কার্যকরী হবে, বাট নিয়মটা ইটসেলফ, এটা আসা অনেক জরুরি ছিল। আমরা এটা নিয়ে অনেক বছর ধরে মানে আলোচনা করতাম যে কেন বা সুপারস্টারদের জন্য বা ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য, কন্ট্রাক্টেড প্লেয়ারদের জন্য আলাদা, মানে শুধু ডোমেস্টিক, ইন্ডিয়ান ডোমেস্টিক নয়, কাউন্টিতেও যদি সম্ভব, যেটা সময় যদি অ্যাভেলেবল থাকে, সময় যদি অ্যাভেলেবল। একটা কথা তুই আমাকে বল চন্দ্র, এই যে বলে ওয়ার্কলোড, রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা হার্ডলি প্লেস, মানে 57, 59, জসপ্রীত বুমরা 36। জসপ্রীত বুমরার কেসটা সম্পূর্ণ আলাদা, কিন্তু তাও এদের ওয়ার্কলোডের কিভাবে এত সম্ভব? ওরা তো একটা ফরম্যাট খেলেই না এখন। হ্যাঁ সেটা নিয়ে ঢুকছি না, বাট এরপরে যদি ফিউচারে দেখি যে রোহিত শর্মা, বিরাট কোহলি এখন ওডিআই তো হয়ই না, টি20 ফরম্যাটের থেকে পুরো বাইরে চলে গেছে, এখন তো অ্যাটলিস্ট আমরা ভাববো যে অন্তত ডোমেস্টিক গুলো খেলুক, এন্ড শুধু টেস্টের জন্য যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, আগেও কেন খেলেনি? 2024 টি20 ওয়ার্ল্ড কাপের টিমে যখন ওরা এলো, তার আগে 2 বছর তো খেলেনি, সেই বসে তখন তো খারাপ ফর্মে ছিল বিরাট কোহলি, তখন কেন খেলেনি ডোমেস্টিক ক্রিকেট? তখন কিসের ওয়ার্কলোড ইস্যু ছিল? আমরা চাইবো কাউন্টিও গিয়ে খেলুক যদি সম্ভব হয়। কোনো লজিক বুঝতে পারিনি। আর সেকেন্ড হচ্ছে প্লেয়ারদের ফ্যামিলির সাথে ট্রাভেল করা যাবে না, প্লেয়ারদের টিমের সাথে ট্রাভেল করতে হবে, মানে একটু হানিমুনে যাচ্ছে না, এটা সিরিজে যাচ্ছ। বিরাট কোহলি বা জসপ্রীত বুমরা, ওই দুজনই যারা আলাদা সেপারেটলি ট্রাভেল করতো, তো ওটাও আর হবে না, টিম বাসে ট্রাভেল করতে হবে, যেটা বরাবর প্রত্যেকটা টিম, প্যাট কামিন্স 2টো ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে যদি ওটা করতে পারে, তাহলে আপনি কি? তো এটা একটা টিম ইউনিটির একটা প্রদর্শন দেয়, তো এটা সবারই করা উচিত। প্লাস একই সাথে যাচ্ছে বলছে এক্সেস ব্যাগেজ কিছু নিয়ে যাওয়া যাবে না, বড় ট্যুর হলে, খুব বড় 5, যদি 1 মাসের বেশি ট্যুর হয়, 5টা ম্যাচের সিরিজ হয়, 45 দিন বা 1.5-2 মাস, 1.5-2 মাসের সিরিজ হলে 150 কেজির মতো নিয়ে যেতে পারবেন, ছোট ট্যুর হলে 100 কিছু। যাই হোক, তো এক্সেস ব্যাগেজ কিছু নিয়ে যাবে না, সেটা আমাদের আপনি কি ভাই এক্সপার্টিজের বাইরে কে কি নিয়েছে আমরা ট্রেনে চেপেছিস? সরি। আচ্ছা, বলছি যে ইন্ডিভিজুয়াল স্টাফ বা ট্যুর বা সিরিজ সেম জিনিস, যে এক্সট্রা লাগেজ যেরকম নিয়ে যাবে না, সেরকম নিজেদের কিছু জিনিস আপনারা ক্যারি করতে পারবেন না। আরে শেষ হয়ে যে কি কাকে সেফকে নিয়ে গিয়ে স্যুপ বানানো করা, তো হ্যাঁ ও এক্সট্রা সেফটে কিছু নিয়ে যাবে না, খাবার টাবার বানাতে হলে, ভাড়া পাও যদি বানাতে হয়, আমাদের নিজেকে চেষ্টা করতে হবে বানানোর। আচ্ছা, বিরাট কোহলি যে জিম করে, ওই যে নিউট্রিশন গুলো দরকার, ওগুলো কিভাবে হবে? তাহলে অনুষ্কা পাঠাবে, এক্সপোর্টেড হয়, অনুষ্কা না পাঠাবে, অনুষ্কা পাঠায়, ভাবি সরি।
খুব 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 বাজে যাবে আমাদের এই পডকাস্টটা, ঠিক আছে? অনেকে আমাদের গালাগালি দেবে। গালাগালি দেবে। No, don't drag us into cricket. No, sorry, into their lives. কারেক্ট। আচ্ছা, বলছে প্র্যাকটিস সিজন থেকে সোজা ঘর থেকে সোজা প্র্যাকটিস সিজন, কিন্তু জলদি জলদি করতে হবে, ঠিক আছে? কোনো বাইরে এই পার্টি করতে চলে গেলাম, এই করতে চলে গেলাম, কিছু করা যাবে না, জলদি ঘুম থেকে উঠতে হবে। আর তুই ওটা দেখলি যে তোর কি বলে ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড প্রমোশন করা যাবে না, ওখানে গিয়ে আপনি এই যে রিল বানাচ্ছেন, ঠিক আছে, জিও ধান্দানা, এসব কিছু করা যাবে না। এন্ড যদি করতে হয় তাহলে বিসিসিআই জিনিসগুলো করতে হবে, এটা রুলের মধ্যে আছে যে আমরা যেগুলো করছি সেগুলো করো, সেই অ্যাডগুলো করো, ঠিক আছে? নিজেরা যেগুলো তো আপনাদের ওদের ম্যানেজাররা যেগুলো আলাদা করে এই করে রাখবে ওগুলো করা যাবে। হ্যাঁ, মানে আমাদের টাকা আসুক, তুমি নিজেদেরটা নিজে বুঝে নাও। আইপিএল প্রচুর টাকা দিচ্ছি, আমাদের দিকটা দেখো। আচ্ছা, ফ্যামিলি ট্রাভেল পলিসি একটা বিশাল বড় দিয়েছে, এলিজিবিলিটি, প্রভিশনস, এগুলো নিয়ে আমরা ঢুকছি না, কারণ বিরাট কোহলির ফ্যামিলির মধ্যে ঢুকলে আমাদের সমস্যা হবে, দেখাবো না, আমরা বলবো না ওটা, সেটা নিয়ে ডোন্ট ড্রাগ আস ইনটু देयर ফ্যামিলি, বিপ করে দেবো, শুনতে পেয়ে যাবে ওদের ফ্যামিলি। আচ্ছা, আর একটা যে প্লেয়ার রিটার্নিং হোপি ম্যাচ এন্ডস আর্লি, এইটা বুঝে গেছিল বলে আশ্বিন আগে ভাগে চলে এসেছে। বলছে আপনি যদি টিমে কনসিডার হচ্ছেন না বা আপনার যদি টিমে জায়গা হচ্ছে না, আপনি বুঝে যান লাস্টে একটা ম্যাচ রয়েছে, বাড়ি চলে যায়, বইয়ের সাথে সময় কাটাবো, এটা কিন্তু হচ্ছে না। আর আপনাকে টিমের সাথে থাকতে হবে, যেটা টিম যেটা খাবে সেটা আপনাকেও খেতে হবে, খাবার দাবার, ঠিক আছে? যেটা টিম খাবে সেটা খেতে হবে, একসাথে বসে খেতে হবে। মানে আমি ইশারা করে দিচ্ছি দেখুন। তো যাই হোক, তো টিমের সাথে থাকতে হবে, টিম ভালো করুক খারাপ করুক, আপনাকে টিমের সাথে সেই ইউনিটিটা বজায় রাখতে হবে, টিমের সাথে সমবেদনা। আমরা অনেক কিছু নিয়ে খিল্লি করলাম ঠিকই, কিন্তু যে এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোর মধ্যে লুপহোল আছে, কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হওয়া দরকার ছিল। আর আমাদের পডকাস্টটা ভালো লেগে থাকলে, আশা করছি ভালো লাগে, যদি আপনারা পুরোটা দেখে থাকেন তাহলে এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি ছিলাম শান্তনু, আমার সাথে ছিল পাহাড়িদা। দেখা হবে আরো একদিন একটা ক্রিকেট রিলেটেড পডকাস্টে আমাদের দুজনের সাথে। নমস্কার।